রচনা গরমের মধ্যে যখন রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করে তখন সে গরমে ঘেমে একেবারে স্নান করে যায়। আর তার রান্না বান্না হয়ে যাওয়ার পর যখন তার শাশুড়ি মা শিখা দেবী রান্নাঘরে আসে তখন সে দেখে যে রান্নাঘরে একেবারে জল থই থই করছে। কি ব্যাপার বৌমা, রান্নাঘরে এত জল আসলো কোথা থেকে? তুমি কি বেসিনের কল বন্ধ করনি? মা, এটা বেসিনের জল নয়, আসলে আমি গরমের মধ্যে ঘেমে স্নান করে গেছি, তাই রান্নাঘরে এরকম জল জল হয়ে গেছে। রচনার কথা শুনি শিখা দেবী ভীষণই ভয় পেয়ে যায়, কারণ গরমের মধ্যে এত বেশি পরিমাণে ঘেমে যাওয়া ঠিক নয়। তাই তখনই শিখা দেবী তার বৌমাকে রান্নাঘরে রান্নাবান্না করতে বারণ করে, কারণ তাদের বাড়ির বাইরেই একটা বড় উঠান আছে, আর সেই উঠানে বেশ গাছপালা ভর্তি। তাই বৌমা যদি এখন সেই উঠানে রান্না করে তাহলে বৌমার শারীরিক কষ্ট অনেকটাই কম হতে পারে। এই ভেবে শিখা দেবী বলে, হ্যাঁ বৌমা, তুমি এই গরমের মধ্যে উঠানেই রান্না বান্না করা শুরু করো, আর আমরা সবাই মিলে উঠানে গিয়েই খাওয়া দাওয়া করব, তাহলে গরমের মধ্যে আমাদের কষ্ট কম হবে। ঠিক আছে মা, তাই হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রচনা উঠানে রান্না বান্না করতে যায়, কিন্তু সে উঠানে যাওয়ার পর দেখে সেখানে গ্যাস কিংবা ওভেন রাখার মতো কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ রচনাকে মাটির উনুনেই রান্না করতে হবে, আর গরমের মধ্যে মাটির উনুনে রান্না করা অনেক বেশি কষ্টকর। তাই রচনা তখনই তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি উঠানে বসে মাটির উনুনে কি করে রান্না করব? কারণ গরমের মধ্যে আগুনের তাপে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে, তাই কোনো দরকার নেই। আমি যেমন আগে রান্না করে কষ্ট করে রান্না করছিলাম তেমনই আমি রান্না করব। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়, কারণ কালকে তুমি উঠানে রান্না করার জন্য রাজি হয়েছিলে, তাই তোমাকে এখন উঠানেই রান্না করতে হবে। কারণ সকালবেলা আমার ছেলে দোকানে গিয়ে বস্তা বস্তা রেশন কিনে নিয়ে এসেছে, আর সেই রেশনের বস্তা রাখার আমি জায়গা পাচ্ছিলাম না, সেই জন্য রান্নাঘরের মধ্যে রেশনের বস্তা রেখে ভরিয়ে দিয়েছি। সুতরাং রান্নাঘরে কিন্তু এখন রান্না করার কোনো জায়গা নেই, এমনিতেই তো আমাদের রান্নাঘর খুব ছোট। রচনা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই অবাক হয়, আর সে রান্নাঘরে গিয়ে দেখে যে চারিদিকে রেশনের বস্তা বোঝাই করা আছে, আর সে রান্নাঘরে রান্নাবান্না করার মতো কোনো জায়গা খুঁজে পায় না। তাই এখন রচনাকে গরমের মধ্যে উঠানেই রান্নাবান্না করতে হবে, আর তার শ্বশুরবাড়ির লোকেরা সেখানে বসেই খাবার খাবে, এমনকি উঠানে কোনো ঢাকা দেওয়ারও ব্যবস্থা নেই। সুতরাং সকাল থেকেই উঠান একেবারে রোদের তাপে গরম হয়ে ওঠে। আমি কালকে ভাবলাম শাশুড়ি মা আমাকে কত ভালোবাসে, তাই আমাকে উঠানে খোলা হাওয়ায় রান্না করতে বলছে, কিন্তু এরকম উঠানে রান্না করার সিদ্ধান্ত যে আমার জন্য শাস্তি হয়ে দাঁড়াবে আমি তো ভাবতেই পারিনি। এমনই ভাবনা চিন্তা করতে করতে রচনা যখন উঠানে রান্না বান্না করে তখন তার শ্বশুর মশাই বাজার থেকে দামি দামি মাছ মাংস কিনে নিয়ে আসে, কারণ আজকে রচনার ননদ সাবিত্রীর জন্মদিন। বৌমা, আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছি। তোমার ননদ মাছ খেতে খুব ভালোবাসে, আর তার সাথে খাসির মাংসও আছে, তাই তুমি আজকে ভালো করে মাছ মাংস রান্না করো, কারণ তোমার প্রিয় ননদের জন্মদিন বলে কথা। ও হ্যাঁ, তাই তো, আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। আসলে উঠানে রান্নাঘর সাজাতে সাজাতে মাথা থেকে সবকিছু বেরিয়ে গেছে। ঠিক আছে বাবা, আমি ওর পছন্দ মতো খাবার রান্না করে দেব। বৌমার কথা শুনে শ্বশুর মশাই সেখান থেকে চলে যায়, আর এমন সময় রচনা গরমের মধ্যে কষ্ট করে বাড়ির সকলের জন্য ভালো মন্দ মাছ মাংস ডাল ভাত ইত্যাদি রান্না করে। আর কিছুক্ষণ পরেই রচনার ননদ সাবিত্রী উঠানে আসে, কারণ আজকে তার জন্মদিন বলে সে রাত্রিবেলা তার অনেক অনেক বান্ধবীদেরকে বাড়িতে নিমন্ত্রণ করেছে, আর তাদের সবাইকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব হবে রচনার। বৌদি, আজকে রাত্রিবেলা কিন্তু আমার 10টা বন্ধু বাড়িতে আসবে, তাই তুমি মটন বিরিয়ানি রান্না করবে, ঠিক আছে? আমি দাদাকে বলেছি, দাদা অফিস থেকে আসার সময় বিরিয়ানি রান্না করার সব সরঞ্জাম নিয়ে আসবে। সে কি, এই গরমের মধ্যে, তাও আবার উঠানে বসে আমি রাত্রিবেলা কি করে বিরিয়ানি রান্না করব? তার থেকে ভালো গরমটা কমে গেলে তুমি তোমার বান্ধবীদেরকে বাড়িতে নিমন্ত্রণ করতে পারতে। বৌদির কথা শুনে ননদের খুবই খারাপ লাগে, কারণ আজকে তার জন্মদিন বলে আজকেই সে তার বান্ধবীদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে চায়। এরকম করে কেন বলছো বৌদি? তুমি কি চাও না আমি আমার জন্মদিনের দিন আমার বান্ধবীদের সঙ্গে অনেক অনেক আনন্দ করি? আর আজকে আমি সবাইকে খাইয়ে আমার জন্মদিন সেলিব্রেট করব। আমি অন্যদিন কেন আমার জন্মদিন সেলিব্রেট করতে যাব? এই বলে সাবিত্রী সেখান থেকে চলে যায়, কিন্তু এমন সময় রচনার কিছু করার থাকে না।
আর গরমের মধ্যে উঠানে বসে রচনা যখন দুপুরবেলা রান্না সম্পন্ন করে তখন সে জানতে পারে তার শাশুড়ি মা মেয়ের জন্মদিন উপলক্ষে দুপুরবেলাতে প্রতিবেশীদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশী মহিলারা রচনার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে চলে আসে। বৌমা, আজকে আমরা সবাই উঠানে বসে একসঙ্গে ভাত মাছ মাংস খাবো, তাই তুমি সবাইকে একসাথে খেতে দেওয়া শুরু করো। আমাদের উঠান বড় আছে, তাই এখানে একসাথে বসলে খাওয়া দাওয়া করতে সমস্যা হবে না। হ্যাঁ সেটাই, একসাথে বসলে খাওয়া দাওয়া করতে সমস্যা হবে না, ঠিকই বলেছেন, কিন্তু এই উঠানটা পরিষ্কার করতে আমার সমস্যা হবে। আর আমি কি করব? আমি নিজেই উঠানে রান্না করার সিদ্ধান্ত নিয়েছি, তাই এখন সমস্যা তো আমাকে ভোগ করতেই হবে। রচনা এই কথা বললে শাশুড়ি মা সেই কথা না শোনার ভান করে সেখান থেকে চলে যায়। আর রচনা দুপুরবেলা উঠানে বসে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে। আর দুপুরবেলা সেই উঠানে বসে অন্তত 50 জন মিলে একসঙ্গে খাবার খায়। আর তারা সবাই যেই জায়গাটাতে বসে খাওয়া দাওয়া করে সেখানে বেশ অনেকটা ছায়া থাকে, কিন্তু সেই ছায়ায় বৌমাকে রান্না করতে দেওয়া হয় না, কারণ সেই জায়গাটা শুধুমাত্র খাবার খাওয়ার জন্য রাখা হয়। ওরে বাবারে কি গরম! শিখা, তোদের উঠানে কিন্তু বেশ ভালোই গরম আছে, তাই তুই অন্তত একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করতে পারতিস। ফ্যানের হাওয়া থাকলে আরো আরাম করে আমরা বসে খেতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। বৌমা যাও, ঘর থেকে বড় টেবিল ফ্যানটা উঠানে নিয়ে এসো। এই শুনে রচনা যখন ঘর থেকে টেবিল ফ্যান উঠানে নিয়ে আসে আর সে যখন সেই ফ্যান চালাতে যায় তখন সেই টেবিল ফ্যান কিছুতেই চলতে চায় না, যার ফলে রচনা খুবই বিপদে পড়ে, কারণ শাশুড়ি মায়ের নির্দেশ অনুযায়ী তাকে এখন সবাইকে হাত পাখা দিয়ে হাওয়া করতে হবে। ফলে রচনা ঘরে গিয়ে তখনই তালপাতার পাখা নিয়ে আসে আর সেই পাখা দিয়ে রচনা সবাইকে হাওয়া করতে শুরু করে। আমার বৌমা কত ভালো, তোরা সবাই গরমের মধ্যে উঠানে বসে খাবার খাচ্ছিস বলে আমার বৌমা নিজে হাতে তোদেরকে হাওয়া করছে। এই কথা শুনে রচনা চুপ করে থাকে, কারণ শুধুমাত্র সেই জানে তাকে কতটা কষ্ট করতে হচ্ছে। আর এরকম ভাবে গরমের মধ্যে দুপুরবেলা কেটে যাওয়ার পর রাত্রিবেলা রচনাকে আবার সাবিত্রীর বান্ধবীদের জন্য বিরিয়ানি রান্না করতে হয়। আর সাবিত্রীর বান্ধবীরাও রাত্রিবেলা উঠানে বসে খাওয়া দাওয়া করে। আর খাবার খাওয়ার পর কেউ নিজেদের এঁটো থালা একত্রিত করে ফেলতে পারে না। এমন সময় সাবিত্রী বলে, বৌদি তুমি একটু ওদের থালাগুলো ফেলে দাও আর উঠানটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখবে, কারণ কালকে সকালে আবার তোমাকে কিন্তু এখানেই রান্না করতে হবে। এই বলে সাবিত্রী তার বান্ধবীদেরকে নিয়ে ঘরে চলে যায়। আর গরমের মধ্যে রচনাকে সেই রাত্রিবেলা পুরো উঠান ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার করতে হয়। এরকম ভাবে গরমের মধ্যে দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেক দিন রচনা উঠানে বসে রান্না বান্না করে আর তার শ্বশুরবাড়ির লোকেরা উঠানে বসেই খাওয়া দাওয়া করে। কিন্তু এভাবে গরমের রোদের মধ্যে রান্না করতে করতে রচনার গায়ে ট্যান পড়ে সে একেবারে কালো হয়ে যায়। তাই রচনা একদিন যখন মন খারাপ করে ঘরে বসে থাকে তখন সার্থক বলে, কি ব্যাপার রচনা, তুমি আজকে রান্না বান্না করলে না? উঠোনটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে পড়ে আছে তো, আর আমি বাজার থেকে মাছ মাংস সবকিছুই তো নিয়ে এসেছি, যাও রান্না বান্না করো। আমি এই গরমের মধ্যে উঠানে আর রান্না বান্না করতে পারছি না, তার উপর তোমার মা রেশনের বস্তা দিয়ে রান্নাঘর ইচ্ছা করে বোঝাই করে রেখে দিয়েছে, এমনকি তোমরা এখন উঠানে বসে খাওয়া দাওয়া করছো, তাই আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা আজকে থেকে দুপুর বেলাতে ঘরে বসে খাওয়া দাওয়া করবে, অত আর প্রকৃতিতে বসে খাওয়া দাওয়া করতে হবে না। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, তুমি একটু কষ্ট করো আর কিছুদিন উঠানে বসে রান্না বান্না করে নাও, তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করে দেবো। আর হ্যাঁ, আজকে থেকে আমরা টেবিলে বসে খাওয়া দাওয়া করবো, কেমন? সার্থকের কথা শুনে রচনা খুবই খুশি হয়। আর দুপুরবেলা রচনা উঠানে গিয়ে সবার জন্য গরম গরম মাংস ভাত রান্না করে। আর সেই যখন সমস্ত খাবার ঘরের মধ্যে টেবিলে নিয়ে আসে তখন তার শাশুড়ি মা বলে, বৌমা আজকে দুপুরবেলা টেবিলে খাবার খাওয়া যাবে না, কারণ আমরা অনেক চেষ্টা করেছি, এই ঘরের টেবিল ফ্যান কিছুতেই চলছে না, অনেকদিন চলেনি বলে আমার মনে হয় তারটা কেটে গেছে, তাই আমাদেরকে আজকে উঠানে বসেই খাওয়া দাওয়া করতে হবে। সে কি, তার মানে আজকে আমাকে আবার উঠান পরিষ্কার করতে হবে?
এভাবে সেদিনও রচনা শ্বশুরবাড়ির লোকেরা সবাই মিলে উঠানে বসে খাওয়া দাওয়া করে। আর তারা এমন ভাবে ফেলে ছড়িয়ে খাওয়া দাওয়া করে যে রচনাকে গরমের দুপুরের মধ্যেই আবার উঠান ভালো করে জল দিয়ে পরিষ্কার করতে হয়। আর এভাবেই গরমের মধ্যে উঠানে রান্নাবান্না করে আর সারা উঠান পরিষ্কার করে রচনার শরীর খারাপ করে। আর মাঝে মধ্যে এমন হয় যে অতিরিক্ত হাওয়া বাতাসের কারণে উঠানে রাখা উনুন কিছুতেই জ্বলতে চায় না, তাই রচনাকে আরো বেশি কষ্ট করে রান্নাবান্না করতে হয়। কিন্তু সে চুপচাপ সমস্ত কিছু সহ্য করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন শিখা দেবী গরমের মধ্যে বিভিন্ন রকমের শাক পাতা কিনে নিয়ে আসে। বৌমা, তুমি আজকে এই শাক পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে রান্না করবে। গরমের মধ্যে কিন্তু শাক পাতা খাওয়া খুব ভালো। কিন্তু মা, এখন এই গরমের মধ্যে উঠানে বসে এরকম কেটে ধুয়ে শাক পাতা পরিষ্কার করা মানে অনেক খাটুনির কাজ। তাই আপনি এগুলো একটু কেটে ধুয়ে পরিষ্কার করে দিন, আমি রান্না করে দিচ্ছি। না না, আমি এখন এসব কিছু করতে পারবো না, কারণ এমনিতেই বেলা হয়ে গেছে, আমাকে স্নান করতে হবে। তা না হলে একটু পরে রোদে জল গরম হয়ে যাবে, তাই আমি চললাম। এই বলে শিখা দেবী বাড়ির মধ্যে চলে যায়। আর বাধ্য হয়ে রচনাকে রোদের মধ্যেই উঠানে বসে সমস্ত শাক পাতা কেটে ধুয়ে পরিষ্কার করতে হয়। আর যখন রচনার রান্না বান্না হয়ে যায় তখন তার শ্বশুরবাড়ির লোকেরা উঠানে ছাওয়া জায়গায় বসে খাওয়া দাওয়া করে ঘরে চলে যায়। কিন্তু এবার গরমের মধ্যে রচনার সহ্যের সীমা একেবারে পেরিয়ে যায়। এবার আমি মজা দেখাবো, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। প্রত্যেকদিন এরকম গরমে রোদে উঠানে বসে রান্না বান্না করা যায় না। সবাই এসে ছাওয়াতে বসে খাওয়া দাওয়া করে সারা উঠান নোংরা করে চলে যাবে, এটা তো হতে পারে না। এই ভেবে পরের দিন সকালবেলা রচনা ঘুম থেকে উঠে মাছ মাংস ইত্যাদি রান্না করে। আর তার শ্বশুরবাড়ির লোকেদের যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন যে খাবারগুলো বেঁচে গেছে সেগুলো আমি আর ফ্রিজে তুলবো না, কারণ আমার উঠানের চারপাশে অনেকগুলো কুকুর ঘোরাফেরা করে। ওদেরকে আমি উঠানে ডাকবো আর ওদেরকেই সব খাবারগুলো খাইয়ে দেব। এই গরমের মধ্যে বেচারা কুকুরগুলো খাবার খেতে পায় না, তাই আমি ওদেরকে খাওয়াবো। এই বলে রচনা বেঁচে যাওয়া খাবার উঠানে ছড়াতে শুরু করে আর পাড়ার কুকুরদের ডেকে নিয়ে এসে সেই উঠানে খাবার খাওয়ায়। আর যা দেখে শিখা দেবী ভীষণই ঘৃণা বোধ করে, কারণ সে মোটেই কুকুরদের পছন্দ করে না। কি ব্যাপার বৌমা, তুমি এই উঠানে বসে আমাদের জন্য পরিষ্কারভাবে রান্না করছো, আর গরমের মধ্যে আমরা এই উঠানে বসেই খাওয়া দাওয়া করছি, আর তার উপর তুমি কুকুরদের এরকম ভাবে উঠানে খাওয়াচ্ছ কেন? কুকুর যদি উঠানে এসে বসে খায় তাহলে আমাদের পক্ষে তো আর এখানে বসে খাওয়া সম্ভব হবে না। এরকম কুকুর খাওয়া জায়গায় তোমাকে রান্নাও করতে দেওয়া যাবে না। কিছু করার নেই মা, গরমের মধ্যে আমি যখন রান্না করি তখন ওরা উঠানের চারপাশে ঘোরাঘুরি করে, তাই আমি ওদেরকে উঠানেই খাওয়া দেব। কারণ আমি তো আর কুকুরদেরকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে খাওয়াতে পারি না। বলুন, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা এবার থেকে ঘরে বসে খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে, তুমি আজকে থেকে আবার রান্নাঘরে রান্না করবে। আমি রান্নাঘরের রেশনের বস্তাগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আর আমরা ডাইনিং টেবিলেই বসে খাওয়া দাওয়া করব। আমি ডাইনিং রুমের ফ্যানও ঠিক করে নিয়েছি, তোমার যদি গরম লাগে তুমি ফ্যান চালিয়ে নেবে। শাশুড়ি মায়ের কথা শুনে রচনা খুবই খুশি হয়। এভাবে গরমের মধ্যে রোদে তাকে কষ্ট করে আর উঠানে রান্না বান্না করতে হয় না। রচনা আবার আগের মতো রান্নাঘরে রান্না বান্না করতে শুরু করে, আর তার শ্বশুরবাড়ির লোকেরা এখন ডাইনিং টেবিলে বসেই খাওয়া দাওয়া করে। মনীষা তার বাবা মায়ের সঙ্গে তাদের কাজের লোক সীমার বাড়িতে তার ছেলের জন্মদিন উপলক্ষে এসেছে। সীমাদের বাড়ির অবস্থা দেখে মনীষা ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকে। বাড়ির কোনা খামচিতে তখনও জল জমে আছে। বৃষ্টি হওয়ার দরুন সীমাদের ঘরের ভেতরে চারিদিক থেকে বৃষ্টির জলের ফোঁটা পড়ছে। ঘরের ছাদ দেওয়াল সমস্ত কিছুতে প্লাস্টিক আটকে রাখা। এসব দেখে মনীষার আর সেখানে থাকতে ইচ্ছা করে না। এরই মধ্যে সীমা জল খাবার নিয়ে সেখানে চলে আসে। এই যে আপনাদের সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আর বার্গার এনেছি। আমি জানি মনীষা দিদি বার্গার খেতে ভালোবাসে, সেই কারণেই আমি বার্গার এনেছি। তুমি যে বললে বাবা ওদের কাছে টাকা নেই, তাহলে এগুলো কিভাবে কিনতে পারলো? এসব বড়লোকি চাল দেখাতে পারে, অথচ এই বৃষ্টির মধ্যে নিজের ঘরটা ঠিক করতে পারে না। নতুন জামাটা আমার পুরো ভিজে গেল। না না দিদিমণি, আসলে ছেলের জন্মদিনে আমাকে আমার বাপের বাড়ি থেকে 1000 টাকা দিয়েছিল ওর কেক কিনে আনার জন্য। অত দাম দিয়ে কেক কিনে কি হবে, তাই ওকে 150-200 টাকা দিয়ে একটা কেক কিনে দিয়েছি, আর বাকি টাকা আমি আপনাদের সেবায় লাগাবো বলে রেখে দিয়েছি। শুধুমাত্র 800 টাকা? 800 টাকায় তুমি আমাদের 3 জনকে কি খাওয়াবে?
তোমার ঘরে জল পড়ে যা অবস্থা, তাতে আমরা ঠিক করে বসতেই পারছি না। খাওয়া তো অনেক পরের কথা। আমি কিন্তু অনেকক্ষণ থেকে তোর এই বাড়াবাড়ি সহ্য করছি। ভদ্রভাবে ব্যবহার করতে পারলে কথা বল, তা না হলে মুখ বন্ধ করে বসে থাক। বৃষ্টির জল লেগে আমার নতুন গাউনটা পুরো নষ্ট হয়ে গেল, আর আমি নিজের রাগটাও দেখাতে পারবো না। অদ্ভুত তো। এই তুমি যাও তো, তোমার ছেলেটাকে ডেকে নিয়ে এসো, আমরা আমাদের গিফটটা দিয়ে দিই। সীমা খুবই আনন্দ মনে পাপাইকে ডেকে আনে। পাপাই সেখানে আসতেই মনীষা তার হাতে গিফটের প্যাকেটটা তুলে দেয়। প্যাকেটটা খুলে পাপাই যখন দেখে ওটার ভিতরে একটি রেনকোট ছিল। এটা দেখার সঙ্গে সঙ্গে পাপাইয়ের মুখে হাসি ফোটে। 200 টাকার একটা সাধারণ রেনকোট পেয়ে পাপাই এত খুশি হয়ে যায় যে তার মনে হয় সে যেন কি না কি পেয়ে গেছে। দেখো মা, দিদির আমাকে কত সুন্দর একটা গিফট দিয়েছে। এটা পরে আমি স্কুলেও যেতে পারবো, তাহলে স্কুলে যেতে গিয়ে আর ভিজে যাব না। আর ঘরের ভেতরেও যখন বৃষ্টি পড়বে তখন আমি এটা পরে বসে থাকতে পারবো, তাই না মা বলো? হ্যাঁ সোনা, একদম ঠিক বলেছো। ওদের সবাইকে এবার থ্যাংক ইউ বলে দাও গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ বলার জন্য পাপাই মনীষার সামনে গেলেই মনীষা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এই ঘটনাতে ঘরের বাকি সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। ছোট্ট পাপাইও না চাইতেই কান্না শুরু করে দেয়। তুই বাচ্চাটাকে এভাবে ধাক্কা দিলি কেন? দিন দিন যত বড় হচ্ছিস ততই কি তোর বোধ বুদ্ধি লোপ পাচ্ছে? আজকে বাচ্চাটার জন্মদিন আর তুই ওর সাথে এরকম করলি? তুমি ওর অবস্থাটা দেখো একবার, সারা গায়ে কাদা মাটি, জামাটাও পুরো ভিজে। এরকম ভাবেও আমার সামনে আসলে আমি কি করব? ওর দোষ নয় দিদিমণি, দোষটা তো আমারই। আজকে ওর জন্মদিন হওয়া সত্ত্বেও আমি সেই সকাল থেকে ওকে দিয়ে কাজ করিয়েই যাচ্ছি। আপনারা আসবেন তো, তাই আমরা তো আর কাউকে নিমন্ত্রণ করিনি। তাই যে কজন আসবে তাদের জন্য বাড়িঘর ঠিক করে রাখাটা তো আমাদের কর্তব্য, বলুন। মানে তুমি এইটুকু একটা 10 বছরের ছেলেকে দিয়ে কাজ করিয়েছো, তাও আবার ওর জন্মদিনে? তেমন কিছু নয়, ও শুধু ঘরে জল জমলেই ঘরটা বারবার মুছে দিচ্ছিল আর ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে জল বাইরে বের করে দিচ্ছিল। সেই জন্যই হয়তো পুরো ভিজে গেছে। পাপাই আমার সাথে চল, আমি জামাটা পাল্টে দিচ্ছি। এই বলে শিবা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। সমরেশবাবু রাগে গটমট করে তার মেয়ে এবং স্ত্রীর দিকে তাকায়। দেখতে দেখতে তাদের রাতের খাবার খাওয়ার সময় চলে আসে। সীমা সকলের জন্য খাবার বেড়ে দিলে সেই খাবার দেখে মনীষা আবার খুবই রেগে যায়। এসব কি রান্না করেছো? চিকেন, মটন এসব কোথায়? অন্তত ফ্রাইড রাইসের চিলি চিকেনটা করতে পারতে। এই লুচি আর তরকারি খাবো বলে তোমাদের বাড়িতে আমরা উপহার নিয়ে এসেছি। আসলে ছাদ থেকে জল পড়ে আমার উনুনটা একদম নষ্ট হয়ে গেছে। কাল রাত্রিবেলা উনুনটাকে ভালো জায়গায় সরিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। এমনিতে সেটাকে যেখানে রাখা হয় সেখানে জল পড়ে না। কালকে একটু অন্য জায়গাতে রাখতেই এই সমস্যা হয়েছে। সেই কারণে পাশের বাড়ির বৌদির কাছ থেকে তার ইন্ডাকশন ওভেনটা চেয়ে নিয়ে এসে এই কটা খাবারই বানাতে পেরেছি। সেই খাবার যখন বানালেই তখন লুচির সঙ্গে মাংস বানাতে পারতে। জন্মদিনে নিমন্ত্রণ করে কেউ এসব খাবার খাওয়ায়? ওটা করারই ইচ্ছে ছিল ম্যাডাম, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে দেখে ওই বৌদি নিজের ইন্ডাকশনটা চেয়ে নিয়ে চলে গেছে। বলল আমার বাড়িতে যেভাবে চারিদিক থেকে জল পড়ে তাতে ওনার ইন্ডাকশনটা আমাদের বাড়িতে থাকলে সেটা শর্ট সার্কিট হয়ে খারাপ হয়ে যেতে পারে। দেখলে মা, কেমন চালাকি করে সব গল্প বানিয়ে রেখেছে। এই জন্যই আমি তোমাকে বলেছিলাম ওদেরকে দামি গিফট দিতে হবে না। এবার মিলল তো আমার কথা। মনীষার এই কথা শুনে সমরেশবাবু এতটাই রেগে যায় যে সবার সামনে সে মনীষার গায়ে হাত তোলে। মনীষার রেগে মেগে বৃষ্টির মধ্যেই সীমাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই মনীষা তার নিজের বাড়িতে চলে আসে। মনীষা তার বাবা মায়ের সঙ্গে ওই শহরে থাকতো। মনীষার বাবা মা দুজনেই অত্যন্ত ধনী ছিল, আর তার বাবা মায়ের রোজগার করা অর্থের কারণে প্রচন্ড পরিমাণে অহংকারী হয়ে উঠেছিল। অহংকারী তার মাটিতে পা পড়তো না। সে মানুষকে মানুষ বলেও গণ্য করত না। সে ছোটবেলা থেকে এরকমই ছিল। এখন তার 22 বছর বয়স, কিন্তু এখনো তার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি। আর এতে যে তার মায়ের একটু হলেও দোষ আছে সেই ব্যাপারটা আর কেউ না জানো, মনীষার বাবা সমরেশবাবু ঠিকই জানে। একদিন, শুনেছিস আমাদের বাড়িতে যে বাসন মাজা ঘর মোছার কাজ করতে আসে না? আরে সীমার কথা বলছি, বুঝতে পারছিস না? ও তো আজকে তোর বাবার সাথে কথা বলতে এসেছিল। নিশ্চয়ই আবার টাকা চেয়েছে, তাই না? এদের আর কাজ কি? ওই তো বড় লোকেদের বাড়িতে কাজ করে আর দরকার হলেই নিজের মালিকের কাছে হাত পেতে বসে। আরে পুরো কথাটা শোন। ও এসেছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে নিমন্ত্রণ করতে। পরের সপ্তাহে 22 তারিখে ওর ছেলের জন্মদিন। তাই আর কি, আমি তো কিছুতেই যেতে চাই না, কিন্তু তোর বাবা জোর করছে। বড় বড় পার্টি অ্যাটেন্ড করা লোকজন এখন কাজের লোকেদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে?
আর বাবার এতে কোনো আপত্তি নেই? আমিও যেতে চাই না মা, ওদের বাড়িতে গেলে আমার ক্লাস নেমে যাবে। যেতে ইচ্ছা না করলেও তো আমি তো ভাবছি যাব। অনেক দামি একটা উপহার দেব ওর ছেলেকে, যাতে ও সারা জীবন মনে রাখে কারা ওর বাড়িতে গিয়েছিল। তুমি পাগল হয়ে গেলে নাকি? দামি গিফট দেবে মানে? ওরা দামি জিনিসের মর্ম বোঝে? জামা কাপড়ের হাতে যাবে, ওখানে 100-150 টাকায় অনেক ছেলেদের জামা প্যান্ট পাওয়া যায়। ওই রকম একটা জামা প্যান্টের সেট কিনে দিয়ে দেবে, 300 টাকার মধ্যে হয়ে যাবে। মনীষার কথা শুনে রুক্মিণী দেবী খুবই হাসতে থাকে। সমরেশ বাবু ঠিক করে তারা সীমার ছেলের জন্মদিনে বেশ দামি কিছু একটা উপহার দেবে, যেটা সীমা কিংবা তার ছেলে দুজনেই ভবিষ্যতেও নানান কাজে ব্যবহার করতে পারবে। এই কথা শুনেই রুক্মিণী দেবী তেলে বেগুনে জ্বলে ওঠে। সমরেশ বাবু অনেক বোঝানোর চেষ্টা করলেও রুক্মিণী দেবী তার কথাতে অনড় থাকে। সে কিছুতেই সীমার ছেলেকে দামি উপহার দিতে রাজি হয় না। এরকম কাজ করো না রুক্মিণী, ওদের যেটা দরকার সেটা দিয়ে দাও। একেই যা বৃষ্টি শুরু হয়েছে, তা তোদের ঘর বাড়ির যে কি অবস্থা হয়েছে কি জানি। ওরা কিভাবে থাকছে আমাদের কোনো আইডিয়াই নেই। তার মধ্যে ওরা যখন আমাদের নিমন্ত্রণ করেইছে, তখন আমাদের ওদের জন্য কিছু একটা তো করা উচিত। তাহলে এক কাজ করি, ওরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে বলে ওদের বাড়িতে রাজমিস্ত্রি নিয়ে যায়, ওদের ঘর বাড়ি ছাদ টাদ সব সারাই করে দেওয়া যাবে, কি বলো? তোমার কারণেই আমার মেয়েটাও একদম তোমার মতোই হয়ে যাচ্ছে। লোকজনের প্রতি মায়া মমতা করোনা কিছুই তোমাদের নেই। একটা বাচ্চার জন্মদিনেও তোমরা মন খুলে উপহার দিতে পারলে না। রোজগার করার টাকা আমি অন্য কারোর পেছনে খরচা করতে পারবো না। ও আমাদের বাড়িতে কাজ করে আর তার জন্য ওকে যথেষ্ট টাকা দেওয়া হয়, তাহলে আবার কেন অযথা ওর উপর খরচা করব? এই কথা নিয়ে সমরেশ বাবুর সঙ্গে রুক্মিণী দেবীর বেশ ভালো মতোই ঝামেলা বাঁধে। সমরেশ বাবু অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করলেও তার স্ত্রী কিংবা মেয়ে কেউই তার কোনো কথা শোনে না। সমরেশ বাবু দামি কিছু উপহার দিতে চাইলেও তারা কিছুতেই সমরেশ বাবু সেই সিদ্ধান্তে রাজি হয় না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। সীমার 10 বছরের ছেলে পাপাইয়ের জন্মদিনে মনীষা তার বাবা মায়ের সঙ্গে সীমাদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে আসে। সীমাদের বাড়ি দেখে মনীষার প্রচন্ড অস্বস্তি বোধ হয়। সে এমন ভাব করে যেন সীমাদের বাড়িতে ঢোকা মাত্রই তার দম বন্ধ হয়ে আসছে। এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে বাবা? এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। অবস্থা দেখো ঘরটার, দেওয়ালগুলো পুরো জলে ভিজে গেছে, চারিদিকে প্লাস্টিক দিয়ে ঘরটাকে পুরো বন্ধ মতো করে রেখেছে। ঘরটা এতই ভিজে যে এখান থেকে জলের কেমন একটা সোদা গন্ধ বেরোচ্ছে। আস্তে কথা বল মনীষা, কারোর বাড়িতে সেইভাবে তার বাড়ির অপমান করতে নেই। আজকে আমরা ওদের অতিথি, ওরা কিভাবে আমাদের আপ্যায়ন করছে সেটা দেখার জন্য এখানে এসেছি, ওদের ঘর বাড়ি দেখতে নয়। শুধু শুধু আমার মেয়েটাকে বকো না তো। ওর যেটা অপছন্দ হয়েছে ও সেটা বলেছে, এতে যদি কারোর খারাপ লাগে তার দায়িত্ব তো ওর নয়। তুমি চুপ করে বসো। তুই চুপ করে বস তো মা, একটু পরেই এখান থেকে আমরা চলে যাব। একটু পরে কেন? আমি এখানে 1 মিনিটও থাকতে চাই না। যে গিফটটা এনেছো সেটা দিয়ে তাড়াতাড়ি চলো। এরকম বাড়িতে থাকার থেকে আমি বর্ষার মধ্যে রাস্তায় থাকা অনেক বেশি পছন্দ করব। নিজেদের বাড়িঘর ঠিক করতে পারে না, আবার লোকেদের নিমন্ত্রণ করেছে। এভাবেই মনীষা সীমা এবং তার ছেলের সঙ্গে একের পর এক অভদ্রতামি করতেই থাকে। সমরেশবাবু নিজের সহ্য ক্ষমতা হারিয়ে মনীষার গায়ে শেষ পর্যন্ত হাত তোলে। এই ঘটনার পর মনীষা নিজের বাড়িতে চলে আসে। মনীষা সীমা এবং তার ছেলের উপর রাগে ফুঁসতে থাকে। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। এরই মধ্যে মনীষারও জন্মদিন এগিয়ে আসে। মনীষা এবং রুক্মিণী দেবী দুজনে মিলে ঠিক করে তারা সীমা ও তার ছেলেকেও মনীষার জন্মদিনে নিমন্ত্রণ করবে এবং বাড়ি ভর্তি লোকের সামনে তাদের আবার অপমান করবে। আমি দেখবো ওরা আমার জন্য কি গিফট আনে। তেমন তো কিছু আনতে পারবে না, তাই ওর গিফট আমি সবার শেষে খুলবো, যাতে সবার সামনে আমি ওদের অপমান করতে পারি। আর বাকি সবার সাথে ওদের খেতেও বসাবো না, ওদের আলাদা করে খেতে দেব। পুরানো বাসি খাবার দেব। ওরা যেমন আমাদের স্টার্টারে বার্গার খাইয়ে ডিনারে লুচি তরকারি খাইয়েছে, আমরাও তেমন করব। আমরাও তেমন স্টার্টারে কেক আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে ডিনারে শুকনো রুটি আর তরকারি খাওয়াবো। তাদের এই কথা শুনে সমরেশবাবু সেখানে চলে আসে। সমরেশবাবুর কথাতে তার স্ত্রী এবং মেয়ে কেউই পাত্তা দেয় না। তারা সীমা এবং তার ছেলেকে মনীষার জন্মদিনে নিমন্ত্রণ করে। শুরু থেকেই তারা সীমা এবং পাপাইকে বড্ড তুচ্ছ-তাচ্ছিল্য করে। তাদের আনা গিফটটাও মনীষা নিজের হাতে নিতে চায় না। জন্মদিনে ডেকে মনীষা পাপাইয়ের মতো ছোট্ট একটা ছেলেকেও শুকনো রুটি তরকারি খাওয়াতে একবারও ভাবে না। জন্মদিনের পার্টি শেষ হয়ে গেলে মনীষা এক এক করে সবার দেওয়া গিফটগুলো খুলতে থাকে। তখন সে সীমার কাছ থেকে তার নিয়ে আসা গিফটটা চেয়ে নেয়। গিফটের প্যাকেটটা খুলতেই মনীষার চোখ ছানাবড়া হয়ে যায়। এটা তুমি আমার জন্য এনেছো? এটা তো আমার ফেভারিট ব্র্যান্ডের ব্যাগ। এই ব্যাগটার দাম কম করে 15,000 টাকা। তুমি সত্যিই কি এত টাকা দিয়ে আমার জন্য গিফট কিনেছো?
আসলে পাপাই জেদ করছিল, ও বলছিল তুমি ওর জন্মদিনে ওকে ওর পছন্দের জিনিস উপহার দিয়েছো, তাই আমিও যেন তোমার জন্মদিনে তোমার পছন্দের জিনিসই উপহার দিই। আর তোমার বাড়িতে কাজ করার সময় এই ব্যাগের বাক্সগুলো তো আমিই ফেলে দিয়ে আসি। এই ব্যাগ তুমি এত কেনো, তাই আমি জানি এটা তোমার পছন্দের জিনিস, সেই কারণে আমিও এই ব্যাগটা দিয়েছি তোমাকে। কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পেলে? এত দাম দিয়ে ব্যাগ দেওয়ার কি দরকার ছিল সীমা? আজকে মনীষা দিদির জন্মদিন, তাই মনীষা দিদি খুশি হবে এমন একটা জিনিস না দিলে আমরাও যে খুশি হতে পারতাম না। আর আমার স্বামীর দেওয়া একজোড়া সোনার কানের দুল ছিল, সেটা বিক্রি করেই আমি এই ব্যাগটা কিনেছি। সীমার কথা শুনে মনীষা, রুক্মিণী দেবী এবং সমরেশ বাবু সবার চোখেই জল চলে আসে। মনীষা আর রুক্মিণী দেবী নিজেদের ভুল বুঝতে পারে। তারা ঘরভর্তি সকল লোকের সামনে মনীষা আর পাপাইয়ের কাছে ক্ষমা চায়। তারা পাপাইকে জামা, জুতা, বই খাতা ইত্যাদি কিনে দেয়। আর বর্ষাতে যাতে সীমা বা পাপাইয়ের থাকতে অসুবিধা না হয়, তাই তারা নিজেদের খরচায় সীমাদের বাড়িটাও একেবারে সারিয়ে দেয়। তারপর থেকে সীমা তার ছেলের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে।